কণ্ঠ অডিও বুক চ্যানেলে সবাইকে স্বাগত। পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতীর ৭ম পর্ব। তিলু বললে, এখন ওকে বকাঝকা করবেন না, ওর মুখে খিদেতে শুকিয়ে গিয়েছে। এসো তুমি দাদা, রান্নাঘরের দিকে। হলা পেকে সাহস পেয়ে রান্নাঘরের দাওয়ায় উঠে গিয়ে বসল তিলুর পিছু পিছু। এই দুর্দান্ত দস্যুকে তিলু আর তার ছেলে কি করে বশ করেছে কে জানে। পোষা কুকুরের মতো সে দিব্যি তিলুর পেছন পেছনে ঘুরতে লাগলো সসংকোচ আনন্দে। বেশ নিকানো গোছানো মাটির দাওয়া, উচ্ছেলতার ফুল ফুটে ঝুলছে ঘরের চাল থেকে। পেছনে শ্যাম চক্রবর্তীদের বাঁশঝাড়ের নিবিড় ছায়া, শালিক ও ছাতারে পাখি ডাকছে। একটা বসন্ত বৌরি উড়ে এসে বাঁশ গাছের কঞ্চির উপরে দোল খাচ্ছে। শুকনো বাঁশ পাতায় বালির সুগন্ধ বেরুচ্ছে। বন বিছুটি লতা উঠেছে রান্নাঘরে জানলা বেয়ে। তিলু হলাপেকে সামনে রাখলে এক খুঁচি চাল ভাজা, কাঁচা লঙ্কা ও এক মালা ঝুনো নারকোল। এক থাবা খেজুরের গুড় রাখলে একটা পাথর বাটিতে। হলাপেকে নিশ্চয়ই খুব খিদে পেয়েছিল। সে এক খুঁচি চাল ভাজা নিমেষে শেষ করে বললে, থাকে তো আর দুটো দেন দিদি ঠাকুরন। বসো দাদা, দিচ্ছি। একটা গল্প করো ডাকাতি করবে দাদা? হলাপেকে আবার এক ধামি চাল ভাজা নিয়ে খেতে খেতে গল্প শুরু করলে। ভান্ডারখোলা গ্রামে নীলমণি মুখুজ্জের বাড়ি অঘোরমুচি আর সে রণ পা পড়ে ডাকাতি করতে গিয়েছিল। তাদের বাড়ি গিয়ে দেখলে বাড়ি তাদের 4-5 জন পুরুষ মানুষ, মেয়ে মানুষ 8-10টা। 2জন বাইরে চাকর, ওদের একজন আবার স্ত্রী পুত্র নিয়ে গোয়াল ঘরের পাশের ঘরে বাস করে। ওদের মধ্যে পরামর্শ হলো বাড়িতে চড়াও হবে কিনা। শেষ পরে লুট করাই ধার্য হলো। ঢেঁকি দিয়ে বাইরের দরজা ভেঙে ওরা ঘরে ঢুকে দেখে পুরুষের লাঠি নিয়ে সরকি নিয়ে তৈরি। মেয়েরা প্রাণপণে আর্তনাদ শুরু করেছে। তিলু বললে, আহা আহা নয়, শোনো আগে দিদিমণি। প্রাণ সে রাত্রে যাবার দাখিল হয়েছিল। মোরা জানি নে সে বাড়ির দাক্ষায়ণী বলে একটা বিধবা মেয়ে গোয়াল ঘর থেকে এমন সরকি চালাতে লাগলো যে নিবারণ বুনোকে হার মানাতে পারে। একখানা হাত দেখালে বটে। পুরুষগুলোকে মোরা বাড়ির বার হতে দেখলাম না। ও মা, তারপর? পুরুষগুলো দোতলার চাপা সিঁড়ি ফেলে দিলে, তারপর ওপর থেকে ইট ফেলতে লাগলো আর সরকি চালাতে লাগলো। মোদের দলের একটা জখম হলো, মরে গেল। তখন মরেনি, মরল মোদের হাতে, যখন দাক্ষায়ণী অসম্ভব সরকি চালাতে লাগলো। মোরা দেখলাম ফাঁকা জায়গায় দাঁড়ালি, মোরা দাঁড়িয়ে মরবো সবকটা। তখন মুখে ঝম্প বাজিয়ে দিলাম। সে আবার কি? এমন শব্দ করলাম যে মেয়ে মানুষের পেটের ছেলে পড়ে যায়। করবো সন্ধ্যা? না থাক, খোকা ভয় পাবে। পুরুষ কটা যাতে ছাদ থেকে নামতে না পারে সে ব্যবস্থা করলাম। সাপের জিবের মতো লিকলিকে সরকির ফলা একবার এগোয় আর একবার পেছন। এক এক টানে এক একটা ভুঁড়ি হসকে দেওয়া যাচ্ছে। ওদের 3-4টে জখম হলো। মোদের তখন গায়ের লোক ঘিরে ফেলেছে, পালাবার পথ নেই। ওদিকে দাক্ষায়ণী গোয়াল ঘরে থেকে সরকি চালাচ্ছে। অঘোর পালাবার ইশারা করলে, কিন্তু তখন পালাই মোরা কোন রাস্তা দিয়ে? তখন মোদের শেষ অস্ত্র চালালাম। 2 হাতটা বলে লাঠির মার চালিয়ে তামেচা বাহেরা শীত ঠিক রেখে পন পন করে কুমোরের চাকের মতো ঘুরতি ঘুরতি ভিড় কেটে বার হয়ে এসে পথ করে দলের সবাইয়ের। মোদের দলে যে লোকটা জখম হয়ে এলো তার মুন্ডুটা কেটে নিয়ে সরে পড়ি। আহা, লোকটার নাম বংশীধর সর্দার। ভারী সরকিবাজ ছিল। সে আবার কি কথা? নিজেরা মারলে কেন? না মারলে শনাক্ত হবে লাশ দেখে। বেঁচে থাকা তো দলের কথা ফাঁস করে দেবে। কি সর্বনাশ! সর্বনাশ হতো আর একটু হলি, তবে খুব পালিয়ে এলাম। সোনার গহনা লুট করেলাম 30 ভরি। কি করে? কোথা থেকে নিলে? মেয়ে মানুষদের ওপরের ঘরে নিয়ে চাপা সিঁড়ি ফেলে দিল। তার আগেই কাজ হাসিল হইল। ডাকাতি করিতে গেলে কি বিলম্ব করলি চলে? যেমন দেখা অমনি গহনা ছিনিয়ে নাও, তারপর যত খুশি চেঁচাও না, সারা রাত্রির পড়ে আছে তার জন্য।
এরকম করো না দাদা, বড্ড পাপের কাজ। এ ভাত তোমাদের মুখে যায়? কত লোকের চোখের জল না মিশে আছে ওই ভাতের সঙ্গে। ছি ছি, নিজের পেটে খেলেই হলো। হলাপেকে খানিকটা চুপ করে থেকে বললে, পাপ পুণ্যের কথা বলবেন না, ও আমাদের হয়ে গিয়েছে। সে রাজাও নেই, সে দেশও নেই। জানো তো, ছড়া গাইতাম আমরা ছেলেবেলায়, ধন্য রাজা সীতারাম বাংলা বাহাদুর, যার বলেতে চুরি ডাকাতি হয়ে গেল দূর, বাঘে মানুষে একই ঘাটে সুখে জল খাবে, রামী স্বামী পোটলা বেঁধে গঙ্গা স্থানে যাবে। তিলু হেসে বললে, আহা, ও ছড়া আমরা যেন আর জানি নে। ছেলেবেলায় দিনু বুড়ি বলতো শুনেছি। জানবা না কেন? সীতারাম রাজা ছিল নলদি পরগনার, মাসুদপুর হলো তার কেল্লা। মোর মামার বাড়ি হলো হরিহরনগর, মাসুদপুরীর কাছে। মুই সীতারামের কেল্লার ভাঙা ইট পাথর, সীতারামের দিঘি, তার নাম সুখসাগর, সব দেখেছি। এখন অরণ্যি বিজেবন, তার মধ্যে বড় বড় সাপ থাকে, বাঘ থাকে। একটা পুরনো মস্ত মাদার গাছ ছিল জঙ্গলের মধ্যে, তার ফল খেতে যেতাম ছোটবেলায়, ভারী মিষ্টি। খোকা বললে, মিষ্টি? আমি খাই। খেও বাবা খোকা, এনে দেবানি, আম পাকলে দেবানি। আম খাই, খেও, কেন খাবা না? ভবানী বাড়ু চেয়ে স্নান করে আন্নি করতে বসলেন। তিলু দু চারখানা শশা কাটা, আধমলা নারকোল কোড়া ও খানিকটা খেজুরের গুড় তার জন্য ও ঘরে রেখে এলো। হলাপেকে এক কাঠা চালের ভাত খেলে ভবানীর খাওয়ার পরে। খেতেও পারে, ডাল খেলে একটি গামলা। খেয়ে দিয়ে এসে কিছুক্ষণ বিশ্রাম করতে লাগলো। কিছুক্ষণ পরে একটা কান্নাকাটির শব্দ পাওয়া গেল মুখুজ্জে পাড়ার দিকে। তিলু হলাপেকের দিকে তাকিয়ে বললে, দেখে এসো তো পেকে দাদা, কে কাঁদছে। ভবানীও তাড়াতাড়ি দেখতে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন, ফণি কাকার বড় জ্যাঠাই জাহাজডুবি হয়ে মারা গিয়েছেন, গণেশ খবর নিয়ে এলো। তিলু বললে, ও মা, সে কি, জাহাজডুবি? হ্যাঁ, সার্জন লরেন্স বলে একখানা জাহাজ। জাহাজের আবার নাম থাকে বুঝি? থাকে বই কি। তারপর শোনো, সেই সার্জন লরেন্স জাহাজ ডুবেছে সাগরে, পুরীর পথে। বহু লোক মারা গিয়েছে। ওগো, এ গায়েই তো লোক রয়েছে 7-8 জন। টগর কুমোরের মা, পেঁচো গয়লার শাশুড়ি, আর বিধবা বড়মে খেন্তি, রাজু সর্দারের মা, নীলমণি কাকার বড় বৌদিদি। আহা, পেঁচো গয়লার মেয়ে খেন্তির ছোট ছেলেটা সঙ্গে গিয়েছে মায়ের, 7 বছর মাত্র বয়স। গ্রামে সত্যি একটা কান্নার রোল পড়ে গেল। নদীর ঘাটে, গৃহস্থের চণ্ডী মণ্ডপে, চাষিদের খামারে, বাজারে, নালুপালের বড় মুদিখানার দোকানে ও আড়তে সার্জন লরেন্স ডুবি ছাড়া আর অন্য কথা নেই। বাংলার অনেক জেলার বহু তীর্থযাত্রী এবার এই জাহাজ ডুবে মারা গিয়েছিল। বাংলার সামাজিক ইতিহাসে স্যার জন লরেন্স জাহাজডুবির একটি বিশেষ স্থান আছে এজন্যে। গয়া ম্যাম সবে বড় সাহেবের কুঠি থেকে বেরিয়ে কিছু দূর এসেছে। এমন সময় প্রসন্ন আমিন তাকে ডেকে বললে, ও গয়া, শোনো। ও গয়া। গয়া পেছন দিকে চেয়ে মুখ ঘুরিয়ে বললে, আমার এখন ন্যাকড়া করবার সময় নেই। শোনো, একটা কথা বলি। কি? ওবেলা বাড়ি থাকবা? থাকি না থাকে আপনার তাতে কি? না, তাই এমনি বলছি। এখানে কোনো কথা না। যদি কোনো কথা বলতে হয় সন্ধ্যের পর আমাদের বাড়ি যাবেন, মার সামনে কথা হবে। প্রসন্ন চক্ষুতে এগিয়ে এসে একগাল হেসে বললে, না না, আমি এখানে কি কথা বলতে যাচ্ছি, বলছি যে তুমি আর কেমন আছো, একটু রোগা দেখাচ্ছে কি না তাই। থাক, পথঘাটে আর ঢং করতে হবে না। না, এই গয়াকে প্রসন্ন চক্ষুতে ঠিকমতো বুঝে উঠতেই পারলে না। যখন মনে হয় ওর উপর একটু বুঝি প্রসন্ন হলো হলো, অমনি হঠাৎ মুখ ঘুরিয়ে চলে যায়। প্রসন্ন হতবুদ্ধি হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। পেছন দিকে ঘোড়ার খুঁড়ের শব্দ শুনে প্রসন্ন চেয়ে দেখল বড় সাহেব শিবটন কোথায় বেরিয়ে যাচ্ছে। বড় ভয় হলো তার। বড় সাহেব দেখে ফেললে নাকি, তারও গয়া ম্যামের কথাবার্তা। না, সন্ধে হবার এত দেরিও থাকে আজকাল। বাউরের ধারে বড় চটকা গাছে রোদ রাঙা হয়ে উঠল। চড়ার খেতে খেতে ঝিঙের ফুল ফুটল। শামখুট পাখির ঝাঁক
ইছামতির ওপার দিয়ে উড়ে আকাইপুরের বিলের দিকে চলে গেল। তবুও সন্ধে আর হয় না। কতক্ষণ পরে বাগদিপাড়ার কলুপাড়ায় বাড়ি বাড়ি সন্ধ্যের শাঁখ বেঁচে উঠল। বটতলার খেপি সন্ন্যাসিনীর মন্দিরে কাঁসর ঘণ্টার আওয়াজ শোনা গেল। প্রসন্ন চক্রবর্তী গিয়ে ডাকলে একটু ভয়ে ভয়ে, ও বরদা দিদি। প্রথমেই গয়ার নাম ধরে ডাকতে সাহস হয় না কিনা। মেঘ না চাইতেই জল। প্রসন্ন চক্রবর্তীকে মহা খুশি করে গয়া ম্যাম ঘরের বাইরে এসে বললে, কি খুড়োমশাই, বরদা দিদি বাড়ি নেই? না, কেন? তাই বলছি। গয়া ম্যাম মুখ টিপে হেসে বললে, মার কাছে আপনার দরকার? তাহলে মাকে ডেকে আনি। যোগীদের বাড়ি গিয়েছে। না না, বসো গয়া, তোমার সঙ্গে দুটো কথা বলি। কি? আচ্ছা, আমাকে তোমার কেমনটা লাগে? বুড়ো মানুষ, কেমন আবার লাগবে? খুব বুড়ো কি আমি? অন্যায় কথাটা বলো না গয়া, বড় সাহেবের বয়স হয়নি বুঝি? ওদের কথা ছাড়ান দেন, আপনি কি বলছেন তাই বলুন। আমি তোমারে না দেখি থাকতে পারি না কেন বলো তো? মরণের ভগ্ন দশা, এ কথা বলতে লজ্জা হয় না আমারে? লজ্জা হয় বলেই তো এতদিন বলতে পারিনি। খুব করলেন, এখন বুঝি মুখে আর কিছু আটকায় না? না সত্যি গয়া, এত মেয়ে দেখলাম, কিন্তু তোমার মতো এমন চুল, এমন ছিঁড়ি আর কোনোটা চোখই পড়ল না। ওসব কথা থাক, একটা পরামর্শ দিয়ে শুনুন। কি? কাউকে বলবেন না বলুন। প্রসন্ন চক্রবর্তীর মুখ উজ্জ্বল দেখালো। এত ঘনিষ্ঠভাবে প্রসন্ন চক্রবর্তীর সঙ্গে কোনোদিন গয়া কথা বলেনি। কি বাঁকা ভঙ্গিমা ওর কালো ভ্রু জোড়ায়, কি মুখের হাসির আলো। স্বর্গ আজ পৃথিবীতে এসে ধরা দিল কে শরৎ দিনের অপরাহ্নে? কি বলবে গয়া, কি বলবে ও? বুক ঢিপ ঢিপ করে প্রসন্ন আমিনের। সে আগ্রহের অধীরতায় ব্যগ্র কণ্ঠে বলে, বলো না গয়া, জিনিসটা কি? আমি আবার কার কাছে বলতে যাচ্ছি তোমার আমার দুজনের মধ্যেকার কথা? শেষ দিকের কথাগুলো খুব জোর দিয়ে উচ্চারণ করলে প্রসন্ন চক্রবর্তী। গয়া কিন্তু কথার ইঙ্গিতটুকু সম্পূর্ণ উপেক্ষা করে সহজ সুরেই বললে, শুনুন বলি, আপনার ভালোর জন্যই বলছি। সাহেবদের ভেতর ভাঙন ধরেছে, ওরা চলে যাচ্ছে এখান থেকে। বড় সাহেবের ম্যাম এখান থেকে শিগগিরই চলে যাবে। ম্যাম লোকটা ভালো, যাবার সময় ওর কাছে কিছু চেয়ে নেন গিয়ে, দেবে, ভালো লোক। কথাটা শুনবেন? প্রসন্ন চক্রবর্তী বুদ্ধিমান ব্যক্তি। সে আগে থেকে কিছু কিছু এ সম্বন্ধে যে অনুমান না করেছিল এমন নয়। সাহেবরা চলে যাবে, সাহেবরা চলে যাবে জানে সে কিছু কিছু, কিন্তু গয়া এভাবে কথা তাকে আজ এতদিন পরে বললে কেন? তার সুখ দুঃখে উন্নতি অবনতিতে গয়া ম্যামের কি? প্রসন্ন চক্রবর্তীর সারা শরীর পুলকের শিহরণ বয়ে গেল। সন্ধেবেলার পাঁচমিশেলি আলোর মধ্যে দাঁড়িয়ে আজ এতকাল পরে জীবনের শেষ প্রহরের দিকে যেন কি একটা নতুন জিনিসের সন্ধান পেল প্রসন্ন। সে বললে, সাহেবরা চলে যাচ্ছে কেন? গয়া হেসে বললে, ওদের গুণী ডাঙায় উঠে গিয়েছে যে খুড়ো মশাই, জানেন না? শুনেছি কিছু কিছু। সমস্ত জেলার লোক ক্ষেপে গিয়েছে। রোজ চিঠি আসছে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে, সাবধান হতে বলছে। হাজার হোক সাদা চামড়া তো, ম্যামদের আগে সরিয়ে দিচ্ছে। আপনারেও বলি, একটু সাবধান হয়ে চলবেন। ঘাতক প্রজার উপর আগের মতো আর করবেন না, করলে আর চলবে না। কেন? আমি মলি, তোমার কি গয়া? প্রসন্ন চক্রবর্তীর গলার সুর হঠাৎ গাঢ় হয়ে উঠল। গয়া খিলখিল করে হেসে উঠে বলল, না, আপনারে নিয়ে আর যদি পারা যায়। বলতে গেলাম একটা ভালো কথা, আর অমনি আপনি আরম্ভ করে দিলেন যা তা। কি খারাপ কথাটা আমি বললাম গয়া? কণ্ঠস্বর পূর্ববৎ গাঢ়, বরং গাঢ়তর। আবার যত সব বাজে কথা। বলি, যে কথাটা বললাম কানে গেল না? দাঁড়ান দাঁড়ান। বলেই প্রসন্ন চক্রবর্তীকে অবাক ও স্তম্ভিত করে গয়া তার খুব কাছে এসে তার পিঠে একটা চড় মেরে বললে, একটা মশা, এই দেখুন। সমস্ত দেহ শিউরে উঠল প্রসন্ন আমিনের। পৃথিবী ঘুরছে কি বন বন করে। গয়া বললে, যা বললাম সেই রকম চলবেন, বুঝলেন? কথা কানে গেল? গিয়েছে। আচ্ছা আচ্ছা গয়া, না যদি চলি, তোমার কি? তোমার খেদিরা কি?
গয়া রাগের সুরে বললে, আমার কলা। কি আবার আমার? না শোনেন মরবেন দেওয়ানজির মতো। রাগ করছো কেন গয়া? আমার মরণই ভালো। কি বা কাঁদবে মলি পরে? প্রসন্ন চক্রবর্তী ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেললে। আহা হা হা, ঢং! রাগে গা জ্বলে যায়, গলার সুর যেন কেষ্ট যাত্রা। বললাম একটা সোজা কথা, না। কে কাঁদবে মলি পরে, কে হ্যান করবে ত্যান করবে, সোজা পথে চললে হয় কি জিজ্ঞেস করি। যাকে, ভালোই তো। আমাকে দেখলি তোমার রাগে গা জ্বলে না? আমি জানি নে বাপু, যত আজগুবি কথার উত্তর আমি বসে বসে এখন দিই। খেয়ে দে, আমার তো আর কাজ নেই। আসুন গিয়ে এখন, মা আসবার সময় হলো। বেশ চললাম এখন গয়া, আসুন গিয়ে। প্রসন্ন চক্রবর্তী ক্ষুণ্ণ মনে কিছু দূর যেতেই গয়া পেছন থেকে ডাকলে, ও খুড়ো মশাই। প্রসন্ন ফিরে চেয়ে বললে, কি? শুনুন। বলো না কি? রাগ করবেন না যেন। না যাই এখন, শুনুন না। কি? আপনি একটা পাগল। যা বলো গয়া। শোনো একটা কথা, কাছে এসো। না, ওখান থেকে বলুন আপনি। নিধুবাবুর একটা টপ্পা শোনবা? না, আপনি যান, মা আসছে। প্রসন্ন চক্রবর্তী আবার কিছু দূর যেতে গয়া পেছন থেকে ডেকে বললে, আবার আসবেন এখন একদিন। কানে গেল কথাটা? আসবেন। কেন আসবো না? নিশ্চয়ই আসবো, ঠিক আসবো। দূরের মাঠের পথ ধরল প্রসন্ন চক্রবর্তী। অনেক দূর সে চলে এসেছে গয়াদের বাড়ি থেকে। বরদা দেখে ফেলেনি আশা করা যাচ্ছে। কেমন মিষ্টি সুরে কথা কইলে গয়া, কেমন ভাবে তাকে সরিয়ে দিলে পাছে মা দেখে ফেলে। কিন্তু তার চেয়েও অদ্ভুত, তার চেয়েও আশ্চর্য, সবচেয়ে আশ্চর্য হচ্ছে, ও ভাবলে এখনো সারা দেহে অপূর্ব আনন্দের শিহরণ বয়ে যায়। সেটা হচ্ছে গয়ার সেই মশা মারা। এত কাছে এসে ঘেঁষে দাঁড়িয়ে অমন সুন্দর ভঙ্গিতে সত্যি কি মশা বসেছিল তার গায়ে। মশা মারবার ছলে গয়া কি তার কাছে আসতে চায়নি? কি একটা দেখিয়েছিল বটে গয়া। প্রসন্ন চক্রবর্তী তখন কি চোখ ছিল একটা মরা মশা দেখবার? সন্ধে হয়ে এসেছে। ভাদ্রের নীল আকাশ দূর মাঠের উপর উপুর হয়ে আছে। বাঁশের নতুন কোড়াগুলো সারি সারি সোনার সড়কির মতো দেখাচ্ছে রাঙা রোদ পড়ে বনজোলার যুগিপাড়ার বাঁশবনের বনে। ওখানেই আছে গয়ার মা বড়দা। ভাগ্যিস বাড়ি ছেড়ে গিয়েছিল, নইলে বড়দা আজ উপস্থিত থাকলে গয়ার সঙ্গে কথাই হতো না, দেখাই হতো না। বৃথা যেত এত চমৎকার শরতের দিন, বৃথা যেত ভাদ্রের সন্ধ্যা। সারা জীবনের মধ্যে এই একটি দিন তার, চিরকাল যা চেয়ে এসেছিল, আজ এতদিন পরে তাকে মিলল। নারীর প্রেমের জন্য সারা জীবনটা বুভুক্ষ ছিল নাকি ওর? প্রসন্ন চক্রবর্তী অনেক দেরি করে আজ বাসায় ফিরল। নীলকুঠির বাসা, ছোট্ট একখানা ঘর, তার সঙ্গে খড়ের একটা রান্নাঘর। সদর আমিন নকুল ধারা আজ অনুপস্থিত, তাই রক্ষে, নতুবা বকিয়ে বকিয়ে মারত এতক্ষণ। বকবার মেজাজ নেই তার আজ, শুধু বসে বসে ভাবতে ইচ্ছা করছে। গয়া তার কাজ ঘেঁষে এসে মশা মারলে হয় হয়, ধরা দেয়। স্বর্গের উর্বশী মেনকা রম্ভাও ধরা দেয়। সে চাইছে যে। বর্ষা নামলো হঠাৎ। ভাদ্র সন্ধ্যা অন্ধকার করে ঝমঝম বৃষ্টি নামলো। খড়ের চালার ফুটো বেয়ে জল পড়ছে মাটির উনুনে। ভাত চড়িয়েছে উচ্ছে আর কাঁচকলা ভাতে দিয়ে। আর কিছু নেই, আর কিছু রান্না করবার দরকার কি? খাবার ইচ্ছে নেই, শুধু ভাবতে ভালো লাগে। শুধু গয়া ম্যামের সে অদ্ভুত ভঙ্গি, তার মুখে সে হাসি। গয়া তার কাজ ঘেঁষে একটা চড় মেরেছে তার গায়ে মশা মারতে। মশা কি সত্যিই তার গায়ে বসেছিল? আচ্ছা, এমন যদি হতো। সে ভাত রান্না করছে, গয়া হাসি হাসি মুখে উঁকি দিয়ে বলতো এসে, খুড়ো মশাই কি করছেন? ভাত রাঁধছি গয়া। কি রান্না করছেন? ভাতে ভাত। আহা, আপনার বড় কষ্ট। কি করব গয়া, কে আছে আমার? কি খাই না খাই দেখছে কে? আপনার জন্য মাছ এনেছি, ভালো খয়রা মাছ। কেন গয়া, তুমি আমার জন্য এত ভাবো?
বড্ড মন কেমন করে আপনার জন্য। একা থাকেন, এত কষ্ট পান। ভাত হয়ে গেল, ধরা গন্ধ বেরিয়েছে। সর্ষের তেলে ভাতে ভাত মেখে খেতে বসলো প্রসন্ন চক্রবর্তী। রেড়ির তেলের জল বসানো দোতলা মাটির পিদিমের শিখা হেলছে দুলছে জোলো হাওয়ায়। খাওয়ার শেষে যখন প্রায় হয়ে এসেছে, তখন প্রসন্ন আবিষ্কার করলে পাতে সে নুন নেয়নি। উচ্ছে ভাতে, কাঁচকলা ভাতে আলুনি খেয়ে চলেছে এতক্ষণ। আচ্ছা, মশাটা কি সত্যি ওর গায়ে বসেছিল? রামকানে কবিরাজ সকালে উঠে ইছামতিতে স্নান করে আসবার সময় দেখলেন কি চমৎকার নাক জোয়ালে ফুল ফুটেছে নদীর ধারে ঝোপের মাথায়। বেশ পুজো হবে। বড় লোভ হলো রামকানায়। কাঁটার জঙ্গল ভেদ করে অতি কষ্টে ফুল তুলে রামকানায় দেরি হয়ে গেল নিজের ছোট্ট ঘরের ঘরে ফিরতে। রামকানাই রোজ প্রাত স্নান করে এসে পূজা করে থাকেন গ্রাম্য কুমোরের তৈরি রাধা কৃষ্ণের একটা পুতুল। ভালো লেগেছিল বলে ভাসান পোতা চড়কের মেলায় কেনা। বড় ভালো লাগে ওই মূর্তির পায়ে নাক জোয়ালের ফুল সাজিয়ে দিতে, চন্দন ঘষে মূর্তির পায়ে মাখিয়ে দিতে, দু একটা ধূপকাঠি জ্বেলে দিতে পুতুলটার আশপাশে। নৈবেদ্য দেন, কোনোদিন পেয়ারা কাঁটা, কোনোদিন পাকা পেঁপের টুকরো, এক ডেলা খাঁড় আখের গুড়। পুজো শেষ করবার আগে যদি কেউ না আসে তবে অনেকক্ষণ ধরে পুজো চলে রামকানায়। চেয়ে চেয়ে একদিন জলও পড়ে। লাজুক হাতে মুছে ফেলে দেন রামকানাই। কে বাইরে থেকে ডাকলে, কবিরাজ মশাই ঘরে আছেন? কে? যাই। সবাইপুরের অম্বিকা মণ্ডলের ছেলের জ্বর, যেতে হবে সেখানে। আচ্ছা, আমি যাচ্ছি, বসো। পুজো আচ্ছা শেষ করে প্রসাদ নিয়ে বাইরে এসে রামকানাই সে লোকটার হাতে কিছু দিলেন। কি অসুখ? আগে জ্বর আজ 3 দিন। তুমি চলে যাও, আমি আরো দুটো রুগী দেখে যাব এখন। রামকানাই দু টুকরা শশা খেয়ে রোগী দেখতে বেরিয়ে পড়েন। নানা জায়গায় ঘুরে বেলা দ্বিপ্রহরের সময় সবাইপুর গ্রামের অম্বিকা মণ্ডলের বাড়িতে গিয়ে ডাক দিলেন। অম্বিকা মণ্ডল বেগুনের চাষ করে, অবস্থা খুব খারাপ। ছেলেটির আজ কয়েকদিন জ্বর, ওষুধ নেই, পথ্য নেই। রামকানাই কবিরাজ খুব যত্ন করে দেখে বললেন, এ নারীর অবস্থা ভালো না, একবার টাল খাবে। বাড়ি শুদ্ধ সকলে মিলে কবিরাজকে সেদিনটা সেখানে থাকতে বললে। তখন সে তার খাওয়া হয়নি সে কথা কেউ জানে না, কেউ কিছু বললেও না। রামকানাই কবিরাজ না খেয়ে সন্ধ্যা পর্যন্ত বালকের শিয়রে বসে রইলেন। তারপর বাড়ি এসে সন্ধ্যা আরাধনা ও রান্না করে রাত 1 প্রহর সময় আবার গেলেন রোগীর বাড়ি। রামকানাইয়ের নারী জ্ঞান অব্যর্থ। রাত দুপুরের সময় রোগী যায় যায় হলো। সূচিকা ভরণ প্রয়োগ করে টাল সামলাতে হলো রামকানাইয়ের। ওদের ঘরের মধ্যে জায়গা নেই, পিঁড়িতে একটা মাদুর দিলে বিছিয়ে। ভোর পর্যন্ত সেখানে কাটিয়ে তিনি পুনরায় রোগীর নাড়ি দেখলেন। মুখ গম্ভীর করে বললেন, এ রোগী বাঁচবে না। বিষম সান্নিপাতিক জ্বর, বিকার দেখা দিয়েছে। আমি চললাম, আমাকে কিছু দিতে হবে না তোমাদের। এতটা পরিশ্রমের বদলে একটি কানা করিও পেলেন না রামকানাই, সেজন্য তিনি দুঃখিত নন। রোগীকে যে বাঁচাতে পারলেন না তার চেয়ে বড় দুঃখ হলো তার সেটাই। আজকাল একটি ছাত্র জুটেছে রামকানাইয়ের, ভজনঘাটের অক্রূর চক্রবর্তীর ছেলে, নাম নিমাই। 22-23 বছর বয়স। সে ঘরের বাইরে দুর্বাঘাসের ওপরে মাধব নিদানের পুঁথি হাতে বসে আছে। অধ্যাপক আসতেই উঠে দাঁড়িয়ে প্রণাম করলে। রামকানাই তাকে দেখে খুশি হয়ে বললেন, বাপ নিমাই, বসো। নারীর ঘা কি রকম রে? আজ্ঞে, নারীর ঘা কি? বুঝতে পারলাম না। কঘা দিলে সংকটের নারী। 3-এর পর 1 ভাগ, 4-এর পর 1 ভাগ। তা কেন? 7-এর পর 8-এর পর হলে হবে না? আজ্ঞে, তাও হবে। তাই বলো। আজ একটা রুগী দেখলাম, 7-এর পর ফাঁক। সেখান থেকে এলাম। বাঁচল? স্বয়ং ধন্বন্তরী অসাধ্য কৃতি সাধ্যা ভবেৎ সাধ্য সুশ্রুতে বলছে। বাবা, একটা কথা বলি, কবিরাজি তো পড়বার জন্য এসেছো, শরীরে কোনো দোষ রাখবা না, মিথ্যে কথা বলবা না, লোভ করবা না, অল্পে সন্তুষ্ট থাকবা, দুঃখী গরিবদের বিনামূল্যে চিকিৎসা করবা, ভগবানে মতি রাখবা, নেশা ভাঙ্গ করবা না,
তবে ভালো কবিরাজ হতে পারবা। আমাদের গুরুদেব মঙ্গলগঞ্জের গঙ্গাধর সেন কবিরাজ সর্বদা আমাদের এ কথা বলতেন। আমি তার বড় প্রিয় ছাত্র ছিলাম কি না, তার উপযুক্ত হইনি। আমরা কুলাঙ্গার ছাত্র তার। নারী ধরে যাকে যা বলতেন তাই হবে। বলতেন মনটা পবিত্র না রাখলি নারী জ্ঞান হয় না। কিছু খাবি? ছাত্র সলজ্জ মুখে বললে, না গুরুদেব, তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু খাসনি। কি বা খেতে দিই? কিছু নেই ঘরে। একটা নারকোল আছে, ছাড়া দেখি। দা আছে? ওই বটকৃষ্ণ সামন্তদের বাড়ি থেকে নিয়ে আয়। ওই নদীর ধারে বাঁশতলায় যে বাড়ি, ওটা। চিনতে পারবি না সঙ্গে যাব? না, পারবো এখন। গুরু শিষ্য কাঁচা নারকোল ও অল্প দুটি ভাজা কড়াইয়ের ডাল চিবিয়ে খেয়ে অধ্যয়ন অধ্যাপনা কাজে মন দিলে। বেলা দ্বিপ্রহর পর্যন্ত ছাত্রের যদি বা হুঁশ থাকে তো গুরুর একেবারে নেই। মাধব নিদান পড়াতে পড়াতে এলো চরক, চরক থেকে এলো কলাপ ব্যাকরণ, অবশেষে এসে পড়ে শ্রীমদ্ভগবৎ। রামকানাই কবিরাজ ভালো সংস্কৃতজ্ঞ, ব্যাকরণের উপাধি পর্যন্ত পড়েছিলেন। ছাত্রকে বললেন, অকাম সর্বকাম বা মুখ্য কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যতেত পুরুষং পরম। অকাম অর্থাৎ বিষয় কামনা শূন্য হয়ে ভক্তি দ্বারা ঈশ্বরকে ভাজনা করবে। বুঝলে বাবা? তার অসীম দয়া। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন, সকাম ভক্ত অজ্ঞ জানি দয়ালু ভগবান সচরণ দিয়া করে ইচ্ছার নিধান। তিনিই কৃপা করেন। একবার তার চরণে শরণ নিলেই হলো। মানুষের অজ্ঞতা দেখে তিনি দয়া না করলে কে করবে? শিষ্য কাঠ সংগ্রহ করে আনলে বাঁশবন থেকে। গুরু বললেন, একটা ওল তুলে আনলি নে কেন বাঁশবন থেকে? আছে, অনেক আছে, নিয়ে আয়। বটকৃষ্টদের বাড়ি থেকে শাবল একখানা চেয়ে নে। আর ওদের দাখানা দিয়ে এসেছিস? দিয়ে আয়। বড় দেখে ওল তুলবি। খাবার কিছু নেই ঘরে। ওল ভাতে সর্ষে বাটা দিয়ে। আর ওরে, অমনি দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসিস বটকেষ্টদের বাড়ি থেকে। মুখ চুলকোবে না গুরুদেব? ওরে না না, সর্ষে বাটা মাখলি আবার মুখ চুলকোবে? ওল টাটকা তুলে খেতে নেই, রোদে শুকিয়ে নিতে হয় ২-১ দিন। সেসব জানি, আজ ভাত দিয়ে খেতে হবে তো। তুই নিয়ে আয় গে, যা, তুইও এখানে খাবি। ওল ভাতে ভাত দিয়ে গুরু শিষ্য আহার সমাপ্ত করে আবার পড়াশোনা আরম্ভ করে দিলে। বিকেলবেলা হয়ে গেল, বাঁশবনে পিরিং পিরিং করে ফিঙে পাখি ডাকছে। ঘরের মধ্যে অন্ধকারে আর দেখা যায় না। তখন গুরুর আদেশে শিষ্য নিমাই চক্রবর্তী পুঁথি বাঁধলে। ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললে, তাহলে যাই গুরুদেব। ওরে, কি করে যাবি? বাঁশবনের মাথায় বেজায় মেঘ করেছে, ভীষণ বৃষ্টি আসবে। ছাতিটাও তো আজ আনিসনি। বাঁটটা ভেঙে গিয়েছে, আর একটা ছাতি তৈরি করছি। ভালো কচি তাল পাতা এনে কাদায় পুঁতে রেখে দিয়েছি। ৭-৮ দিনে পেকে যাবে। সেই তাল পাতায় পাকা ছাতি হয়। কেন, কেয়া পাতায় ভালো ছাতি হয়? টেকে না গুরুদেব, তাল পাতার মতো কিছু না। খেয়ে বললে টেকে না? কেয়া পাতার ছাতি সবাই বাঁধতেই জানে না। আমি তোরে দেব একখানা ছাতি, দেখবি। শিষ্য বিদায় নিয়ে চলে যাবার কিছু পরেই গয়া ম্যাম ঘরে ঢুকলো, হাতে তার এক ছড়া পাকা কলা। সে দূর থেকে রামকানাইকে প্রণাম করে দোরের কাছে দাঁড়িয়ে রইল। রামকানাই বললে, এসো মা, বসো বসো। দাঁড়িয়ে কেন, হাতেও কি? গয়া সাহস পেয়ে বললে, ছড়া গাছের কলা আপনার চরণে দিতে এলাম। আপনি সেবা করবেন। ও তো নিতে পারবো না, আমি কারো দান নিই নে। এক কড়া কড়ি দিয়ে নিন। রুগীদের বাড়ি থেকে নিই, ওদের দোষ হয় না। বটকেষ্ট সামন্ত আমার রুগী, হাঁপানিতে ভুগছে, ওর বাড়ি থেকে নিই এটা ওটা। তুমি তো আমার রুগী নও মা, অবশ্যই আশীর্বাদ করে রুগী না হতে হয়। রোগের জন্যই তো এলাম জ্যাঠামশাই। কি রোগ? গয়া ইতস্তত করে বললে, সর্দি মতো হয়েছে, রাত্রিরে ঘুম হয় না। ঠিক তো?
ঠিক বলছি বাবা, আপনি সাক্ষাৎ শিবতুল্য লোক, আপনার সঙ্গে মিথ্যে বললে নরকে পচে মূর্তি হবে না? রামকানাই দুঃখিত স্বরে বললেন, না মা, ওসব কথা বলতেই নেই, আমি তুচ্ছ লোক। আচ্ছা, একটা ওষুধ তোমারে দিই, আদার রস আর মধু দিয়ে মেরি খাবা। আচ্ছা বাবা। কি, সব লোক আপনার মতো হয় না কেন? লোকে এত দুষ্ট বদমাইশ হয় কেন? আমিও ওই দলের। আমি কি করে দল ছাড়া হলাম? এ গায়ে একজন ভালো লোক আছে, দেওয়ানজির জামাই ভবানী বাড়ুজ্জে। মিথ্যে কথা বলে না, গরিবের উপকার করে, লক্ষ্মীর সংসার, ভগবানের কথা নিয়ে আছে। আমি দেখেছি দূর থেকে, কাছে যেতে সাহসে কুলোয় না। সত্যি কথা বলছি আপনার কাছে, আমাদের জন্ম মিথ্যে গেল, জানেন তো সবই জ্যাঠামশাই। তাকে ডাকো, তার কৃপা হলেই সবই হয়। তুমি তো তুমি, কত বড় বড় পাপই তরে গেল। জ্যাঠামশাই, এক এক সময় মনে বড্ড খেদ হয়, ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে বেরিয়ে যাই, মার জন্যে পারি নে। মাই আমাকে নষ্ট করলে। মা আজ মরে গেলেই আমি একদিকে গিয়ে বেরোতাম। সত্যি বলছি, এক এক সময় এমনই মনটা জ্যাঠামশাই। রামকানাই চুপ করে রইলে, তার মন সায় দিল না এ সময় কোনো কথা বলতে। গয়া বললে, কলা নেবেন? দিয়ে যাও। ওষুধটা দিয়ে দিই মা, দাঁড়াও। মধু আছে তো? না থাকে আমার কাছে আছে, দিচ্ছি। গয়া প্রণাম করে চলে গেল ওষুধ নিয়ে। পথে যেতে যেতে প্রসন্ন চক্রবর্তীর সঙ্গে হঠাৎ দেখা। গয়ার আসবার পথে সে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। এই যে গয়া, কোথায় গিয়েছিলে? হাতে কি? ওষুধ খুড়োমশাই। এখানে দাঁড়িয়ে? ভাবছি তুমি তো এ পথ দিয়ে আসবে। আপনি এমন আর করবেন না, সরে যান পথের উপর থেকে। কেন? আমার উপর বিরূপ কেন? কি হয়েছে? বিরূপ স্বরূপের কথা না, আপনি সরুন তো, আমি যাই। গয়া হন হন করে পাশ কাটিয়ে চলে গেল। প্রসন্ন চক্রবর্তী তেমন সাহস সঞ্চয় করতে পারলে না যে পেছন থেকে ডাকে। ফিরেও চাইলে না গয়া। না, মেয়ে মানুষের মতির যদি কিছু। নীল বিদ্রোহ আরম্ভ হয়ে গেল সারা যশোর ও নদিয়া জেলায়। কাছারিতে এসে খবরটা নিয়ে এলো নতুন দেওয়ান হরকালী সুর। শিবটন সাহেব কুঠির পশ্চিম দিকের বারান্দায় বসে বন্দুকের নল পরিষ্কার করছিল। হরকালী সুর সেলাম করে বললে, 13খানা গাঁয়ের প্রজা খেপেছে সাহেব, ছোটলাট আসছেন এই সব জায়গা দেখতে, প্রজারা তার কাছে সব বলবে। শিবটন মাথা নাড়া দিয়ে বললেন, হিয়ার মি দেওয়ান, প্রজাশাসন কি করিয়া করিতে হয় তাহা আমি জানে। আগের দেওয়ানকে যাহারা খুন করিয়াছিল তাহাদের ঘরবাড়ি জ্বালাইয়া দিয়াছি। These people want a revolt, do they? সব নীলকুঠির সাহেব লোক মিলিয়া সভা হইয়াছিল। তুমি জানায়? জানি হুজুর। তখন আমি রণবিজয়পুরের কুঠিতে। ও, দ্যাট রণবিজয়পুর, যেখানে জেফ্রিস সাহেব খুন হইল? খুন হননি হুজুর, মদ খেয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে চোট লেগে অজ্ঞান হয়ে গেলেন। সব নেটিভ আমলাদের কারসাজি আছে। It was a plot against his life. আমি সব জানি। কে ম্যানেজার ছিল? রবিনসন? আজ্ঞে হুজুর। এখন কান পাতিয়া শোনো। I want a very intrepid দেওয়ান, যেমন রাজারাম ছিল। But নিজের মাথায় হাত দিয়ে দেখিয়ে বললে, he was not a brainy chap. Something wrong with his think box. বুদ্ধি ছিল না, সাবধান হইয়া চলিতে জানিত না, সেজন্য মরিল। বন্দুক দেখিলে? হা হুজুর, 7টা নতুন গান আসিয়াছে, আমার নাম শিবটন আছে। কি করিয়া শাসন করিতে হয় তাহা জানে। I will shoot them like pigs. হুজুর, আমাদের সভাতে ঠিক হইয়াছে, আমরা হঠিব না, গভর্নমেন্ট কথা শুনিব না। প্রয়োজন বুঝিলে খুন করিব। মেম সাহেবদের এখানে রাখা হইবে না। আমি মেম সাহেবকে পাঠাইয়া দিতেছি। কবে হুজুর? মানডে নেক্সট, বাই বোট ফ্রম হিয়ার টু মঙ্গলগঞ্জ। সোমবারে নৌকা করিয়া যাইবেন, নৌকা ঠিক রাখিবে। জি আজ্ঞে হুজুর, সব ঠিক থাকবে। সঙ্গে কে যাবে হুজুর? কি প্রয়োজন?
I don't think that is necessary. দেওয়ান হরকলি সুর ঘুঘু লোক, অনেক কিছু ভেতরে খবর সে জানে, কিন্তু কতটা বলা উচিত কতটা উচিত নয় তা এখনো বুঝে উঠতে পারেনি। মাথা চুলকে বললে, হুজুর, সঙ্গে আপনি গেলে ভালো হয়। শিবটন ভুরু কুঁচকে বললে, she can take care of herself. তিনি নিজেকে রক্ষা করিতে জানেন। আমার যাইতে হইবে না, তুমি সব ঠিক করো। হুজুর, করিম লাঠিয়ালকে সঙ্গে দিতে চাই। হোয়াট? ইজ ইট as worse as that? কিছু ডর ডাক নাই? তুমি যাও, অত ভয় করিলে নীলকুঠি চালাইতে জানিবে না, ঠিক আছে? জি আজ্ঞে হুজুর। একটা কথা শুনিয়া যাও। আর ইউ শিওর there's as much as that? খবর লইয়া কি জানিলে? সাহস দেন তো বলি হুজুর, মেম সাহেবের সঙ্গে করিম লাঠিয়াল আর পাইক যেন যায়, ষড়যন্ত্র অনেক দূর গড়িয়েছে। সাহেব শীষ দিতে দিতে বললে, ও, this I never imagined possible. It will make me feel different. ইহা বিশ্বাস করা শক্ত। আচ্ছা, তুমি যাও, লিভ এভরিথিং টু মি। আমি যা যা করিতে হইবে সব করা হইবে, বুঝিলে? হরকালী সুর বহুদিন বহু সাহেব ঘেঁটে এসেছে, উল্টো পাল্টা ভুল বাংলা আন্দাজে বুঝে বুঝে ঘুণ হয়ে গিয়েছে। বললে, একটা কথা বলি হুজুর, আমার বন্দোবস্ত আমি করি, আপনার বন্দোবস্ত আপনি করুন। সেলাম হুজুর। 3 দিন পরে বড় সাহেবের ম্যাম নীলকুঠির কাছ থেকে বিদায় নিয়ে কুলতলার ঘাটে বজরায় চাপল। সঙ্গে 10 জন পাইক সহ করিম লাঠিয়াল, নিজে হরকলে সুর পৃথক নৌকায় বজরার পেছনে। পুরনো কর্মচারীদের মধ্যে প্রসন্ন চক্রবর্তী আমিন হাত জোর করে গিয়ে দাঁড়িয়ে বলল, মা, জগদ্ধাত্রী মা আমার, আপনি চলে যাচ্ছেন? নীলকুঠি আজ অন্ধকার হয়ে গেল। প্রসন্ন আমিন হাউ হাউ করে কেঁদে ফেলল। মেম সাহেব বললে, ডোন্ট ইউ ক্রাই মাই গুড ম্যান। আমিন বাবু, কাঁদিও না। কেন কাঁদে? মা, আমার অবস্থা কি করে গেলে, আমার গতি কি হবে মা? কার কাছে দুঃখ জানাবো? জগদ্ধাত্রী মা আমার। চতুর হরকালী সুর অন্যদিকে মুখ ফিরিয়ে হাসি চেপে রাখলে। মেম সাহেব দ্বিরুক্তি না করে নিজের গলা থেকে সরু হাড় ছড়াটা খুলে প্রসন্ন আমিনের দিকে ছুঁড়ে ফেলে দিলে। প্রসন্ন ব্যস্ত হয়ে সেটা লুফে নিলে দুহাতে। সকলে অবাক, হরকালী সুর স্তম্ভিত, করিম লেঠেল হাঁ করে রইল। বজরা ঘাট ছেড়ে চলে গেল। প্রসন্ন আমিন অনেকক্ষণ বজরার দিকে চেয়ে চেয়ে ঘাটে দাঁড়িয়ে রইল। তারপর উড়ানের খুঁটে চোখের জল মুছে ধীরে ধীরে ঘাটের উপর উঠে চলে এলো। বড় সাহেবের ম্যাম চলে যাওয়ায় সঙ্গে সঙ্গে নীলকুঠির লক্ষ্মী চলে গেল। গয়া ম্যাম হাসতে হাসতে বললে, কেমন খুড়ো মশাই, অর্ধেক ভাগ কিন্তু দিতে হবে। দুপুরবেলা নীল আকাশের তলায় উঁচু গাছে গাছে বহু ঘুঘুর ডাকে মধ্যাহ্নের নিস্তব্ধতা ঘনতর করে তুলেছে। শ্যামলতার সুগন্ধি ফুল ফুটেছে অদূরবর্তী ঝোপে। পথের ধারে বটতলায় দুজনের দেখাটা খুব আকস্মিক নয়। প্রসন্ন চক্ষুতে অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছিল। সে হেসে বললে, নিও, তোমার জন্যেই তো হলো। কেমন বলেছিলাম না? তুমি নাও ওটা, তোমারই দেব। পাগল, আমার অত বোকা পাইলেন? সাহেব শুভর জিনিস আমি ব্যবহার করতে গেলে কি বলবে সবাই? ওতে আমি হাত দিই কখনো? তোমারে বড় ভালো লাগে গয়া। বেশ তো, তোমারে দেখলে এত আনন্দ পাই। এসব কথা বলবার জন্য বুঝি এখানে দাঁড়িয়েছিলেন? তা তা বেশ, চললাম এখন। শুনুন, আরেকটা কথা বলি, আপনি অন্য জায়গায় চাকরির চেষ্টা করুন, সে আমি সব বুঝি। এদের দাপট কমেছে তা আমি দেখতে পাচ্ছি নে। এত বোকা নই, শুধু তোমারে ফেলে কোনো জায়গায় যেতে মন সরে না। আবার ওইসব কথা। চলো না কেন আমার সঙ্গে? কনে? চলো যেদিকে চোখ যায়। গয়া খিলখিল করে হেসে বললে, এই এইবার তাহলে 16 কলা পূর্ণ হয়। যাই এবার আপনার যে সঙ্গে যেদিকে 2 চোখ যায়। প্রসন্ন চক্রবর্তী ভাব বুঝতে না পেরে চুপ করে রইল। গয়া হাসি মুখে বললে, কথা বলছেন না যে? ও খুড়ো মশাই। কি বলবো, তোমার সঙ্গে কথা বলতে সাহস হয় না যে। খুব সাহস দেখিয়েছেন, আর সাহস সে দরকার নাই।
আপনাকে একটা কথা বলি, মারে ফেলে কনে যাব বলুন? এতদিনে যাদের নুন খেলাম তাদের ফেলে কোথায় যাব? ওরা এতদিন আমারে খাইয়েছে, যত্ন আত্তি কম করেনি। ওদের ফেলে গেলি ধম্মে সইবে না। আপনি চলে যান। ভাত খাচ্ছেন কনে আজকাল? রেঁধে দিচ্ছে কেডা? প্রসন্ন চক্রবর্তী কথার উত্তর দিতে পারলে না। অবাক হয়ে তাকিয়ে থাকে ওর মুখের দিকে। এসব কি ধরনের কথা? কেউ তাকে এমন ধরনের কথা বলেছে কখনো? আবার সেই আনন্দের শিহরণ নামছে ওর সর্বাঙ্গে। কি অপূর্ব অনুভূতি! গা ঝিমঝিম করে ওঠে যেন, চোখে জল এসে পড়ে। অন্যমনস্কভাবে বললে, ভাত? ভাত রান্না? ও ধরো না, নিজেই রাঁধি আজকাল। একবার দেখতে ইচ্ছা হয় কিরকম রাঁধেন প্রসাদ বাবা। সে আপনার দয়া। কি রান্না করবেন? বেগুন ভাতে মুগির ডাল, খয়রা মাছ যদি খোলার গাঙে পাই তবে ভাজবো। আপনি সত্যি সত্যি এত বেলায় এখনো খাননি? না, তোমার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। কুঠি থেকে কখন বেরুবে তাই দাঁড়িয়ে আছি। গয়া রাগের সুরে বললে, ও মা, এমন কথা আমি কখনো শুনিনি। সে কি কথা? আমি কি আপনার পায়ে মাথা কুটবো? এক্ষুনি চলে যান বাড়িতে, কোনো কথা শুনছি না। যান। এই যাচ্ছি। তা কথা টথা কিছু হবে না, চলে যান আপনি। গয়া চলে যেতে উদ্যত হলে প্রসন্ন চক্রবর্তী ওর কাছে ঘেঁষে গিয়ে বললে, তুমি রাগ করলে না তো? বলো গয়া। না, রাগ করলাম না। গা জুড়িয়ে জল হয়ে গেল। এমন বোকামি কেন করেন আপনি? যান এখন। রাগ করো না গয়া, তুমি রাগ করলে আমি বাঁচবো না। ওর কণ্ঠে মিনতির সুর। ভবানী বাড়ুচ্ছে বিকেলে বেড়াতে বেরুবেন। খোকা কাঁদতে আরম্ভ করলে, বাবা যাব। তিলু ধমক দিয়ে বললে, না, থাকো আমার কাছে। খোকা হাত বাড়িয়ে বললে, বাবা যাব। ভবানী বাড়ুচির ছাতি দেখিয়ে বলে, কে ছাতি? অর্থাৎ কার ছাতি? ভবানী বললে, আমার ছাতি। চল, আবার বৃষ্টি হবে। খোকা বললে, বৃষ্টি হবে? হা, হবেই তো। ভবানীর কোলে উঠে খোকা যখন যায় তখন তার মুখের হাসি দেখে ভাবেন এর সঙ্গ সত্যই সৎসঙ্গ। খোকাও তাকে এক দণ্ড ছাড়তে চায় না। বাপ ছেলের সম্বন্ধের গভীর রসের দিক ভবানীর চোখে কি স্পষ্ট হয়েই ফুটল। কোলে উঠে যেতে যেতে খোকা হাসে আর বলে, কান্দো কান্দো। এই কথার বিশেষ কি অর্থ সেই জানে। বোধহয় এই বলতে চায় যে কি মজার ব্যাপারই না হয়েছে। ভবানী জানেন খোকা মাঝে মাঝেই দুই হাত ছড়িয়ে বলে কাণ্ড। কাণ্ড মানে তিনিও ঠিক জানেন না, তবে উল্লাসের অভিব্যক্তি এটুকু বুঝেন। কৌতুকের সুরে ভবানী বলেন, কিসের কাণ্ড রে খোকা? কাণ্ড কাণ্ড। কোথায় যাচ্ছিস রে খোকা? মুরকি আনতে। মুরকি খাবে বাবা? হুম, চল কিনে দেব। ইছামতি নদী বর্ষার জলে কুলে কুলে ভর্তি। খোকাকে নিয়ে গিয়ে একটা নৌকার উপর বসলেন ভবানী। দুই তীরে ঘন সবুজ বনঝোপ, লতা দুলছে জলের উপর। বাবলার সোনালি ফুল ফুটেছে তীরবর্তী বাবলা গাছের নত শাখায়। ওপার থেকে নীল নরদমালা ভেসে আসে। হলদে বসন্ত বরি এসে বসে সবুজ বনকুঞ্জের ও ডাল থেকে ও ডালে। ভবানী বাড়ুজি মুগ্ধ হয়ে ভাবেন, কোন মহাশিল্পীর সৃষ্টি অপরূপ শিল্প। এই শিশুও তার অন্তর্গত। এই বিপুল কাকলিপূর্ণ অপরাহ্নে নদী জলের স্নিগ্ধতায় শ্রী ভগবান বিরাজ করছেন জলে, স্থলে, ঊর্ধ্বে, অধে, দক্ষিণে, উত্তরে, পশ্চিমে, পূবে। যেখানে তিনি সেখানে এমন সুন্দর শিশু অনাবিল হাসি হাসে। অমন সুন্দর বসন্ত বরী পাখির হলুদ রঙের দেহের ঝলক ফুটে ওঠে। ঘন বনের ফাঁকে ফাঁকে বনকলমি ফুল ওই রকম ফোটে জলের ধারে ঝোপে ঝোপে। তার বাইরে কি আছে? জয় হোক তার। খোকা হাত ছড়িয়ে বলে, কি জল কি জল! এগুলো সে সম্প্রতি কোথা থেকে কে যেন শিখেছে, সর্বদা প্রয়োগ করে। ভবানী বললে, খোকা, নদী বেশ ভালো? খোকা ঘাড় নেড়ে বললে, ভালো। বাড়ি যাবি? হুম। তবে যে বললি ভালো? মায়ের কাছে যাব।
অন্ধকার বাঁশবনের পথে ফিরতে খোকার বড় ভয় হয়। 2 বছরের শিশু, কিছু ভালো বুঝতে পারে না। সামনের বাঁশঝাড়টা ঘন অন্ধকারের দিকে তাকিয়ে তার হঠাৎ বড় ভয় হয়। বাবাকে ভয়ে জড়িয়ে ধরে বলে, বাবা ভয় করছে, ওটা কি? কই কি? কিছু না। খোকা প্রাণপণে বাবার গলা জড়িয়ে থাকে। তাকে ভয় ভুলিয়ে দেবার জন্য ভবানী বাড়ুজ্যে বলেন, এগুলো কি দুলছে বনে? খোকা চোখ খুলতে চাইলে এতক্ষণ চোখ বুজিয়ে রেখেছিল ভয়ে। চেয়ে দেখে বলে, জোনা পোকা। ভবানী বললেন, কি পোকা বললি? চেয়ে দেখে বল। জোনা পোকা। মাকে গিয়ে বলবি? হুম। কোন মাকে বলবি? তিলুকে। কেন নীলুকে না? হুম। আরেক মায়ের নাম কি? তিলু। তিলু তো হলো, আর কি? নীলু। আর একজন? মা। আরেক মায়ের নাম বল। তিলু মা। তোর, তুই বুঝতে পারলি না। তিলু মা হলো, নীলু মা হলো, আরেকজন কে? বিলু। ঠিক। এখনো সামনে অগাধ বাঁশবনে মহাসমুদ্র। বড্ড অন্ধকার হয়ে এসেছে। আলোর ফুলের মতো জোনাকি পোকা ফুটে উঠেছে ঘন অন্ধকারের এ বনে ও বনে, এ ঝোপে ও ঝোপে। একটা পাখি কুস্বরে ডাকছে জিউলি গাছটায়। বনের মধ্যে ধূপ করে একটা শব্দ হলো, একটা পাকা তাল পড়ল বোধহয়। ঝিঝি ডাকছে আবার নাটা কাঁটার বনে। খোকা আবার ভয়ে চুপ করে আছে। এমন সময় কোথায় দূরে সন্ধ্যার শাঁখ বেজে উঠল। খোকা চোখ ভালো করে না চেয়ে দেখে বলল, দুগ্গা দুগ্গা, নমো নমো। ওর মায়েদের দেখা দেখি ও শিখেছে। একটুখানি চেয়ে দেখলে চারদিকে অন্ধকার নিবিড়তর হয়েছে। ভয়ে সুরে বললে, ও ভবানী। কি বাবা? মার কাছে যাব, ভয় করবে। চলো, যাচ্ছি তো। ভবানী। কি ভয়? কিসের ভয়? কোনো ভয় নেই। এই সময় কোথায় আবার শাঁখ বেজে উঠল। খোকা অভ্যাস মতো তাড়াতাড়ি দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বললে, দুগ্গা দুগ্গা, নমো নম। ভবানী হেসে বললে, দেখো বাবা, এবার দুর্গা নামে যদি ভয় কাটে। সত্যি দুর্গা নামে ভয় কেটে গেল। বন বাদার ছাড়িয়ে পাড়া আরম্ভ হয়ে গেল। ঘরে ঘরে প্রদীপ জ্বলছে, গোয়ালে গোয়ালে সাঁজাল দিয়েছে। সাঁজালের ধোঁয়া উঠেছে চাল কুমড়োর লতা পাতা ভেদ করে। ঝিঙের ফুল ফুটছে বেড়ায় বেড়ায়। ভবানী বললে, ওই দেখো আমাদের বাড়ি। ঠিক সেই সময় আকাশে ঘন মেঘপুঞ্জ থেকে বৃষ্টি পড়তে শুরু করলে। ঠান্ডা বাতাস বইল। নীলু ছুটে এসে খোকাকে কোলে নিলে। ও আমার সোনা, ও আমার মানিক, কোথায় গিয়েছিলে রে বৃষ্টিতে ভিজে? আচ্ছা, আপনার কি কাণ্ড! এই ভরা সন্ধে মাথায় মেঘে অন্ধকার বন বাদার দিয়ে ছেলেটাকে কি বলে নিয়ে গেলেন? অমন আসতে আছে, তার উপর আজ শনিবার। খোকা খুব খুশি হয়ে মায়ের কোলে গেল একগাল হেসে। তারপর দুহাতে দুদিকে ছড়িয়ে দিয়ে বিস্ময়ের সুরে বললে, কাণ্ড কাণ্ড। আজ বিলুর পালা। রাত অনেক হয়েছে। তিলু লাল পাড় শাড়ি পরে পান সেজে নিয়ে গেল ভবানীকে। বললে, শিওরে জানালা বন্ধ করে দিয়ে যাব। বড় হাওয়া দিচ্ছে বাদলায়। তুমি আজ আসবে না? না, আজ বিলু থাকবে। খোকা আমার কাছে থাকবে। ভবানীর মন খারাপ হয়ে গেল। তিলুর পালার দিনে খোকা এ ঘরেই থাকে। আজ তাকে দেখতে পাবেন না। ঘুমের ঘোরে সে তার দিকে সরে এসে এক হাত কি পা দুখানা ওর গায়ে তুলে দিয়ে ছোট্ট সুন্দর মুখখানি উঁচু করে ঈষৎ হাঁ করে ঘুমায়। কি চমৎকার যে দেখায়! আবার ভাবেন, কি অদ্ভুত শিল্প, ভগবানের অদ্ভুত শিল্প। বিলু পান খেয়ে ঠোঁট রাঙা করে এসে বিছানার একপাশে বসলো, হাতে পানের ডিবে। ভবানী বললেন, এসো বিলুমণি, এসো। বিলুর মুখ যেন ঈষৎ বিষণ্ণ। বললে, আমারে তো আপনি চান না। চাইনে? চান না সে আমি জানি। আপনি এখনই দিদির কথা ভাবছিলেন। ভুল, খোকনের কথা ভাবছিলাম। খোকন কি নিয়ে আসবো? না, তোমার কাছে সে রাতে থাকতে পারবে? দাঁড়ান নিয়ে আসি। খুব থাকতে পারবে। একটু পরে ঘুমন্ত খোকাকে কোলে নিয়ে বিলু ঘরে ঢুকলো। হেসে বলল, দিদি ঘুমিয়ে পড়েছিল, তার পাশ থেকে খোকাকে চুরি করে এনেছি। সত্যি? চলুন দেখবেন। অঘোরে ঘুমুচ্ছে দিদি। ঘর বন্ধ করেনি? ভেজিয়ে রেখে দিয়েছে নীলু যাবে বলে। নীলু এখনো রান্নাঘরে কাজ সারছে। নীলু তো দিদির কাছেই আজ শোবে।
দিদি ওবেলা বাড়ির ডাল বেটে বড় নেতিয়ে পড়েছে। সোজা খাটুনিটা খাটতে দাও কেন? ও হলো খোকার মা, ওকে না খাটিয়ে তোমাদের তো খাটা উচিত। খাটতে দেয় কি না আপনি জানেন না? আর আপনার যত দরদ দিদির জন্য। আমরা কেডা? কেউ নই, বানের জলে ভেসে এসেছি। নিন, পান খাবেন? খোকনের গায়ে কাঁথাখানা বেশ ভালো করে দিয়ে দাও, বড্ড ঠান্ডা আজ। পান সাজলে কে? নীলু। জানেন আজ নীলু বড্ড ইচ্ছে সে আপনার কাছে থাকে। বাহ, তুমি দিলে না কেন? ওই যে বললাম, আপনি সবটাতে আমার দোষ দেখেন। দিদির সব ভালো, নীলুর সব ভালো, আমার মরণ যদি হতো। ভবানী জানেন বিলু এরকম অভিমান আজকাল প্রায়ই প্রকাশ করে। ওর মনে কেন যে এই ধরনের ক্ষোভ। মনে মনে হয়তো বিলু অসুখী, খুব শান্ত চাপা স্বভাব, তবু মুখ দিয়ে মাঝে মাঝে বেরিয়ে যায় মনের দুঃখ। তাই তো, কেন এমন হয়? তিনি বিলুকে কখনো অনাদর করেননি সজ্ঞানে, কিন্তু মেয়ে মানুষের সূক্ষ্ম সতর্ক দৃষ্টি হয়তো এড়ায়নি। হয়তো সে বুঝতে পেরেছে তার সামান্য কোনো কথায়, বিশেষ কোনো ভঙ্গিতে যে তিনি সবসময় তিলুকে চান। মুখে না বললেও হয়তো বুঝতে পারে। দুঃখ হলো ভবানীর। তিন বোনকে একসঙ্গে বিয়ে করে ভুল করেছেন। তখন বুঝতে পারেননি এই অভিজ্ঞতা কি করে থাকবে সন্ন্যাসী পরিব্রাজক মানুষের। তখন একটা ভাবের ঝোঁকে করেছিলেন, বয়স্থা কুলীন কুমারীদের উদ্ধার করবার ঝুঁকি। কিন্তু উদ্ধার করে তাদের সুখী করতে পারবেন কি না তা তখন মাথায় আসেনি। মনে ভেবে দেখলেন সত্যি তিনি বিলুকে অনাদর করে এসেছেন, সজ্ঞানে করেননি। কিন্তু যেভাবেই করুন বিলু তা বুঝেছে। দুঃখ হয় সত্যি ওর জন্য। ভবানী দেখলেন বিলু দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিঃশব্দে কাঁদছে। ওকে হাত ধরে মুখ ফিরিয়ে বললে, ছি বিলু, ও কি পাগলের মতো কাঁদছো কেন? বিলু কাঁদতে কাঁদতে বললে, আমার মরণই ভালো, সত্যি বলছি। আপনি পরম গুরু। এক এক সময় আমার মনে হয় আমি পথের কাঁটা সরে যাই, আপনি দিদিকে নিয়ে নীলুকে নিয়ে সুখী হন। ওরকম কথা বলতে নেই বিলু। আমি কবে তোমার অনাদর করেছি বলো? ও কথা ছেড়ে দিন। আমি কিছু বলছি নে তো আপনাকে। সব আমার অদেষ্ট, কারো দোষ নেই। সরুন তো, খোকার ঘাটটা সোজা করে শোয়াই। ভবানী বিলুর হাত ধরে বললেন, হয়তো আমার ভুল হয়ে গিয়েছে বিলু। তখন বুঝতে পারিনি বিলু সত্যি ভবানীর আদরে খানিকটা যেন দুঃখ ভুলে গেল। বললে, না অমন বলবেন না। না সত্যি বলছি, খান, একটা পান খান। আমার কথা ধরবেন না, আমি একটা পাগল। এত অল্পেই বিলু সন্তুষ্ট? ভবানীর বড় দুঃখ হলো আজ ওর জন্য। কত হাসি খুশি ওর মুখ দেখেছিলেন বিয়ের সময়, কত আশার ফুল ফুটে উঠেছিল ওর চোখের তারায় সেদিন। কেন এর জীবনটা তিনি নষ্ট করলেন? ইচ্ছে করে কিছুই করেননি, কেন এমন হলো কি জানি। বিলুকে অনেক মিষ্টি কথা বললেন সে রাত্রে ভবানী। কত ভবিষ্যতের ছবি এঁকে সামনে ধরলেন। তিনি যা পারেননি, খোকা তা করবে, খোকা তার মাদের সমান চোখে দেখবে। বিলু মনে যেন কোনো ক্ষোভ না রাখে। মেঘ ভাঙা চাঁদের আলো বিছানায় এসে পড়েছে। অনেক রাত হয়েছে। ডুমুর গাছে রাত জাগা কি পাখি ডাকছে। হঠাৎ বিলু বললে, আচ্ছা, আমি যদি মরে যাই তুমি কাঁদবে না গোর? ও আবার কি কথা? হেসে বিলু খোকার কাছে এসে বললে, কেমন সুন্দর দেয়ালা করছে দেখুন, স্বপ্ন দেখে কেমন সুন্দর হাসছে। সেবার পূজার পর বর্ষা শেষে কাশফুল ফুটেছে ইছামতির দুধারে, গাঙের জল বেড়ে মাঠ ছুঁয়েছে। সকালবেলা সূর্যের আলো পড়েছে নাট কাটার বনের ঝোপে। ছেলেমেয়েরা নদীর ধারে 14 শাক তুলতে গিয়েছে কালী পূজার আগের দিন। একটা ছোট মেয়ে ভবানীর ছেলে টুলুর কাছে এসে বললে, তুই কিছু তুলতে পারছিস নে, দে আমার কাছে। টুলু বললে, কি দেব, আমিও তুলবো, কই দেখি। এই দেখ কত শাক, গাঁদামণি, বৌটুনটুনি, সাদা নোটে, রাঙা নোটে, গোয়াল নোটে, খুদে ননি, শান্তি শাক, মটরের শাক, কাঁচরাদাম, কলমি, পুনর্নভা, এখনো তুলবো রাঙা আলুর শাক, ছোলা শাক আর পালং শাক, এই 14। তুই ছেলে মানুষ শাকের কি চিনিস? আমায় চিনিয়ে দাও।
বাহ, ও শোয় দিনি। অপেক্ষাকৃত একটি বড় মেয়ে এসে টুলুকে কাছে নিয়ে বললে, কেন ওকে এমন ওরকম করছিস বিনা? ও ছেলে মানুষ শাক চিনবে কি করে? আয় আমার সঙ্গে রে টুলু। ফণি চক্রবর্তীর নাতি অন্নদা বললে, এত লোক জমেছে কেন রে ওপারে এই সকালবেলা? সত্যি, সকলে চেয়ে দেখলে নদীর ওপারে বহু লোক এসে জমেছে, কারো কারো হাতে কাপড়ের নিশেন। দেখতে দেখতে এপারে অনেক লোক আসতে আরম্ভ করলো। অন্নদা ছেলে মেয়েদের মধ্যে একটু বড়, সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলে, ও কাপালি কাকা, আজ কি এখানে? শুনছিলেন ইছামতি উপন্যাসে সপ্তম পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।